পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা আবারও পূর্ণ কর্মবিরতিতে ফিরে যাচ্ছেন। গতকাল সুপ্রিম কোর্টে শুনানির পর তারা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে তাদের 5 দফার দাবি রাজ্য সরকারের কাছে বারবার তোলা হলেও সেগুলো অগ্রাহ্য হয়েছে। মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর কিছু দাবি আদায় হলেও মূল দাবি নিরাপত্তার বিষয়ে অগ্রগতি নেই। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন মেডিকেল কলেজ এবং অন্যান্য হাসপাতালে ডাক্তারদের নিগ্রহের ঘটনা ঘটছে, যা প্রশাসনের ব্যর্থতা প্রকাশ করে। তাদের 10 দফার দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য সচিবের অপসারণ, হাসপাতালগুলিতে সিসিটিভি ইনস্টলেশন এবং নিরাপত্তা বাড়ানো। আন্দোলনের তীব্রতা বাড়ানোর পাশাপাশি তারা জাতীয় বিচার প্রক্রিয়া ও মেডিকেল কলেজের ছাত্র সংসদের নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবি জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে অভয়ার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, সেই ব্যাপারে আমরা 2-4 কথা সকলের সামনে রাখতে চাই। 9 আগস্ট আমরা প্রথমে খবর পাই যে চেস্ট ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রে একজন সেকেন্ড ইয়ার পিজিটি সুইসাইড করেছেন, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা সুইসাইড নয়, এটি একটি ধর্ষণ এবং খুনের ঘটনা। সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায়। সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি। পোস্টমর্টম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টম বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে। সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পূর্ণ করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়। বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিতে অনড় থাকি। সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে চাওয়ার দাবি বারংবার রেখেছিলাম, যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি। এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমর্টম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে অনুষ্ঠিত করার প্রয়াস করছেন, সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা WBJDF-রা তীব্র ধিক্কার জানাচ্ছে। জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে আমি ডক্টর পুলস্ত আচার্য আজকে প্রেস রিলিজটি করছি। আমরা জানি আপনাদের সবার মনে আজ অজস্র প্রশ্ন রয়েছে। আমরাও অনেক প্রশ্ন নিয়েই আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলাম। আমরা জানতে চেয়েছিলাম অভয়ার খুন ও ধর্ষণের প্রশ্নে সিবিআই এবং সুপ্রিম কোর্টের কি বক্তব্য, কিন্তু আমরা বুঝতে পারলাম সিবিআই এর তদন্তের গতি আসলে কতখানি স্লথ। আমরা এর আগেও দেখেছি বহুবার সিবিআই তদন্তভার নিয়েও কোনো কুল কিনারা করতে পারেনি এবং সেই সব ঘটনার আসল দোষীরা নির্দোষ খালাস হয়ে গিয়েছে ঠিক সময়ের মধ্যে চার্জশিট না পেশ করায়। আর যেই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই নৃশংস ঘটনার দ্রুত বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, তারপর তারই তত্ত্বাবধানে তারিখের পর তারিখ এলো, শুনানি পিছিয়ে গেল, সময় পিছিয়ে গেল, শুনানির দৈর্ঘ্য কমে গেল। বিচারের এই দীর্ঘসূত্রিতায় আমরা হতাশ এবং ক্ষুব্ধ। আমরা জানতে চেয়েছিলাম হাসপাতালে স্বাস্থ্যকর্মী, রোগীর পরিবারের নিরাপত্তার জন্য সরকারের কাছে আদৌ কোনো সদুত্তর আছে কি। 5 দফা দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে মুখোমুখি আলোচনায় বসেছি। তার সাথে 26/9 তারিখে অপূর্ণ দাবিগুলিকে জানিয়ে এবং 29/9 তারিখে
সরকারের লিখিত ডাইরেক্টিভগুলি দ্রুত লাগু করার দাবি জানিয়ে মুখ্য সচিবকে 2 বার ইমেল করেছিলাম। সেই ইমেল দুটিতে আমরা মুখ্য সচিবকে উক্ত বিষয়গুলি নিয়ে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব সহ স্টেট টাস্ক ফোর্সের মিটিং আহ্বান করার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকার মিটিং ডাকা তো দূরস্থান, আমাদের চিঠি দুটি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। 9 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর 52 দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কি পাওয়া গেল? যেই সিসিটিভিকে রাজ্য সরকার তার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে, সেই সিসিটিভি কলেজগুলিতে মোট প্রয়োজনের মাত্র 26% লাগানো হয়েছে এই 50 দিন ধরে। সুপ্রিম কোর্টে স্বাস্থ্য সচিবের মিথ্যা ভাষণ থেকে আমরা আরো কি জানতে পারলাম? সাগর দত্ত মেডিকেল কলেজে নাকি মরণাপন্ন রোগীকে আমরা আইসিইউ বেড দিইনি, আমরা তাকে চিকিৎসা পরিষেবা দিইনি। রাজ্যের মানুষ ভালোই জানেন রাজ্য সরকারের এই অভিযোগ কত মন্ত্রী এবং মুখ্য সচিবকে সরাসরি জানিয়েছি এবং ইমেলেও বলেছি এই ভয়ের পরিবেশে আমরা সুরক্ষিত বোধ করছি না। এবং হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোর সিদ্ধান্ত গ্রহণকারী যে কমিটিগুলি তাদের জুনিয়র চিকিৎসকদের সঠিক প্রতিনিধিত্ব সুনিশ্চিত না করলে এই স্বঘোষিত নেতা নেত্রীদের জুলুমবাজি চলতেই থাকবে। একে প্রতিরোধ করবার জন্য সকল স্তরে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি সুনিশ্চিত করতে হবে। কলেজের সমস্ত সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান, কলেজ কাউন্সিল, অ্যান্টি র্যাগিং কমিটি, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিতে নির্বাচিত প্রতিনিধি রাখার দাবি আমরা জানিয়েছি বারংবার, যা এই প্রতিষ্ঠানগুলির সঠিক কার্যক্রম সুনিশ্চিত করবে এবং যৌন হয়রানির বিপক্ষে একটি প্রতিরক্ষামূলক পরিবেশ তৈরি করবে। তার সাথে মেডিকেল কলেজগুলিতে দুর্নীতির মূল আখড়া রোগী কল্যাণ সমিতি, যা মুখ্যমন্ত্রী মৌখিকভাবে ভেঙে দিলেও তার কোনো লিখিত নোটিশ আমরা পাইনি, এবং যদি ভেঙেও দেওয়া হয় তার পরিবর্তে গঠিত প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সম্পর্কে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমরা দেখতে পাইনি। মুখ্য সচিব তার 19 তারিখের সরকারি নির্দেশনার ইমেলটিতে স্বাস্থ্য সচিবকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের সুরক্ষা ও রোগী পরিষেবা নিয়ে পরিকাঠামোগত রদবদলে যাবতীয় সিদ্ধান্তগুলিকে কার্যকর করার, কিন্তু তার 12 দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। এমনকি সাগর দত্তের ঘটনা সম্পর্কে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও মিথ্যাচার করে গেছেন, সমস্ত ঘটনার দায়ভার চাপিয়েছেন জুনিয়র ডাক্তারদের উপরে। এর আগেই আমরা স্বাস্থ্যক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি ও ভয়ে রাজনীতির দায় নিয়ে নারায়ণ সড়ক নিগমের অপসারণের দাবি তুলেছিলাম। আমরা এও মনে করি স্বাস্থ্য দপ্তরের অপদার্থতা বা সক্রিয় মদত ছাড়া এই প্রবল দুর্নীতি অসম্ভব। আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং এই সমস্ত দায়ে স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে। গত 19/9 তারিখে আমরা আমাদের পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে অত্যাবশ্যক পরিষেবাগুলিতে কাজে ফিরেছিলাম। বিভাগ ভিত্তিক ভাবে আমরা আউটডোর ও ইনডোর পরিষেবা শুরু করেছিলাম বহু জায়গায়। রাজ্য সরকারের সাথে 2 দফা মিটিং, সিপি, ডিএমই, ডিএইচএস, ডিসি নর্থকে তাদের পদ থেকে সরানো, সুরক্ষা ও রোগী পরিষেবা প্রশ্নে কিছু লিখিত ডাইরেক্টিভের ভিত্তিতে আমরা কাজে ফেরার সদিচ্ছা দেখিয়েছিলাম, রোগীদের জন্য সদিচ্ছা দেখিয়েছিলাম। অথচ তারপরে 10 দিন কেটে গেলেও বাস্তবত সরকারের লিখিত ডাইরেক্টিভের কিছুই আমরা কোথাও লাগু হতে ঘটে যাওয়া ঘটনাতে অত্যাবশ্যক আইসিইউ বেড না পাওয়ার ফলেই জুনিয়র ডাক্তারদের মরণপণ চেষ্টার পরেও একজন মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়নি। তারপরেই হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে রোগীর পরিজনেরা ডাক্তারদের উপরেই চড়াও হয়। মহিলা ইন্টার্ন ও নার্সদের নিগৃহীত হতে হয় তাদের হাতে। আমরা আমাদের আন্দোলনের প্রথম দিন থেকে বলে এসেছি, সরকারি হাসপাতালগুলিতে রোগী পরিষেবা সুনিশ্চিত না করা গেলে চালু হাসপাতাল পরিকাঠামোর জনমুখী রদবদল না ঘটিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব না। সাগর দত্তের ঘটনা এরই এক জ্বলন্ত উদাহরণ। আমাদের দাবি মেনে তৎপরতার সঙ্গে
রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে যদি বেড ভ্যাকেন্সি মনিটর চালু করা যেত, যদি সেন্ট্রাল রেফারেল সিস্টেম গড়ে তোলা যেত, তাহলে হয়তো এই মৃত্যু এড়ানো যেত। এমন বহু রোগীর মৃত্যু হয়তো এড়ানো যাবে ভবিষ্যতে। প্রত্যেক রোগীর পরিবার জানতে পারবেন কোন হাসপাতালে কোন বিভাগে কয়টি বেড খালি আছে। প্রত্যেকটি হাসপাতালে ডাক্তাররাও বুঝতে পারবেন কোথায় রেফার করলে রোগীর যথাযথ চিকিৎসা সুনিশ্চিত করা যাবে। যদি প্রত্যেকটি হাসপাতালে সরকারি গড়িমসি না করে যথাযথ সুরক্ষার ব্যবস্থা করত রাজ্য সরকার, তাহলে এড়ানো যেত রোগীর মৃত্যুর পরে নক্কারজনক নিগ্রহের ঘটনাটিকেও। গত 2 দিনে এইরকম নিগ্রহের ঘটনা আমরা বহুবার ঘটতে দেখলাম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, আইকিউ সিটি মেডিকেল কলেজ ইত্যাদি জায়গাতেও। আমরা বারংবার উল্লেখ করেছি যে অভয়ার ঘটনার বীজ লুকিয়ে আছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার গভীরে। আমাদের আরেকখানি মূল দাবি ছিল বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় জারি অগণতান্ত্রিক ভয়ের পরিবেশকে নির্মূল করার, সমাজ থেকে এই ভয়ের রাজনীতি এবং কলেজগুলিতে হুমকির সংস্কৃতি অপসারণ করার। আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও আজ প্রতিষ্ঠিত হয়েছে যে আরজি করের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আরজি করের মতো একটি ঘটনা ঘটেছে, তার কারণ সেখানে একটি অগণতান্ত্রিক ভয়ের রাজনীতির পরিবেশ তৈরি হয়েছিল। সন্দীপ ঘোষের অবৈধ কার্যকলাপ এবং জুলুমবাজিতে স্বাস্থ্য দপ্তরের উচ্চ স্তরের প্রত্যক্ষ প্রশ্রয় ছিল এবং একইভাবে তিনি ক্যাম্পাসে একদল গুন্ডাকে আশ্রয় দিয়েছিলেন, যারা এই অপশক্তির বলে বলিয়ান হয়ে এতদিন এই দুর্নীতিকে কার্যকর করেছে। আমাদের সুরক্ষার প্রাথমিক ধাপগুলোই হোক কিংবা রোগী পরিষেবা উন্নত করার জন্য কেন্দ্রীয় রেফারেল সিস্টেম, বেড ভ্যাকেন্সি মনিটর, স্বাস্থ্যকর্মী নিয়োগ, কোথাওই প্রায় কোন রকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি, আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য, যাতে রোগীরাও পরিষেবা পান আর ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য এক ভয়মুক্ত সুরক্ষিত কর্মস্থল সুনিশ্চিত হয়। অথচ বাস্তবে তার অগ্রগতির জন্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনো। একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনো। এর সাথে রাজ্যের প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজ থেকে ভয়ের রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে। আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা ছাড়া প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই। অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজ ওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। 1, দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। 2, স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। 3, অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। 4, প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। 5, অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। 6, হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7, হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে।
আর প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। নয়, অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। আমরা ইতিমধ্যেই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি, অভয়ার ন্যায় বিচার যেভাবে দীর্ঘসূত্রিতার জালে জড়িয়ে পড়েছে তা আমাদের হতাশ এবং ক্ষুব্ধ করেছে। তাই অভয়ার বিচার সুনিশ্চিত করতে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সর্বোপরি এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে আমরা আগামী 2 তারিখ মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশের ডাক দিচ্ছি। ইতিমধ্যেই সিনিয়র ডাক্তার, নার্সদের বিভিন্ন সংগঠন, প্রাইভেট হাসপাতালের চিকিৎসক, আইটি কর্মীদের সংগঠন, সিনেমা জগতের মানুষদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রান্তিক মানুষের সংগঠন এবং অন্যান্য সামাজিক সংগঠন আমাদের কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছেন। আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আরো একবার 2 তারিখ কলেজ স্কয়ার থেকে ধর্মতলা মহামিছিল এবং ধর্মতলায় মহা সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রতিবাদ জারি থাকুক। অভয়ার ন্যায় বিচারের দাবিতে এক সুস্থ, জনমুখী, ভয়হীন স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে ও সর্বোপরি সমাজ থেকে ভয়ের রাজনীতিকে নির্মূল করার লক্ষ্যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আমরা যোগ দিয়েছিলাম কাজে, কিন্তু যেভাবে কালকে সুপ্রিম কোর্টে দেখলাম আমাদের স্টেটের পক্ষ থেকে সাগর দত্তে ঘটে যাওয়া ঘটনাকে কিভাবে ডাক্তারদের দোষ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং হসপিটালে আইসিইউ বেড না পাওয়াটা যে ডাক্তারেরই অপরাধ, ডাক্তারেরই দোষ, সেইটাকে এস্টাবলিশ করার যেভাবে চেষ্টা হচ্ছে, সেই জায়গাকে তীব্র প্রতিবাদ জানিয়ে, তীব্র ধিক্কার জানিয়ে আমরা আজ থেকে আমাদের পূর্ণ কর্মবিরতি চালিয়েছি। আপনাদের বলার সার্ভিস তো চালু আছে ছিল করে দাঁড়িয়ে যেটাকে রেকর্ড করা, সম্মত হয়েছে রেকর্ড করাতে এসেনশিয়াল সার্ভিসেসের মধ্যে আইসিটি ওপিডি সবটাই ইনকর্পোরেট, তাহলে কন্টেন্ট অফ কোর্টের রাস্তাটাও কিন্তু খোলা থাকছে পরবর্তী ক্ষেত্রে। সেটা কিভাবে বলবো? এসেনশিয়াল সার্ভিসের যেমন আমরা পরিষেবা করতেছিলাম, যে যারা ওটি করছিল বা যারা সাসপেন্ড করছে জায়গা থেকে ছিল তারা আইপি ডিউরেশনের ওটি হচ্ছে, তো এই আইপিডিও দেখছিল মেডিসিনের ক্ষেত্রে। তাহলে মেডিসিনের ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে সেখানে সেই জায়গা থেকেও ডে, প্রি ডে, পোস্ট ডে 3 দিন তারা ডিউটি করছিল। এখন এসওপি ধরে ধরে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোতে আমরা এই ডিউটি করছিলাম। নন এমার্জেন্সি যে সাবজেক্ট গুলো ছিল, ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, তারা তাদের মতো করে ওপিডি প্লাস মাইনাস করছিল। এই পুরো কম্প্রিহেন্সিভ বক্তব্যটা আমাদের লয়ারের মাধ্যমে যায়। কিন্তু যে জায়গাটা আসছে যে আমরা কি সব পরিষেবার মধ্যে ছিলাম, সত্যিকারের সব পরিষেবার মধ্যে ছিলাম। যারা এসেনশিয়াল পরিষেবা এসেনশিয়ালের মধ্যে ছিল, এসেনশিয়ালের মধ্যে যে পার্টটা আইপিডি করা উচিত সেই পার্টটার মধ্যে আমরা ছিলাম। মেডিসিন থেকে শুরু করে সার্জিক্যাল যে সাবজেক্ট গুলো তারা আইপিডি পরিষেবা দিচ্ছিল। নন এমার্জেন্সি যে সাবজেক্ট গুলো আছে, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, অ্যানাটমি, তারপর হচ্ছে ডার্মাটোলজি, এইরকম যে সাইকিয়াট্রি, এই ধরনের যে সাবজেক্ট গুলো, টেকনোলজি, এদের ক্ষেত্রে আইপিডি পরিষেবা তারা তাদের দিচ্ছিল। এই ধরনের জিনিসটা ছিল। মূলত আমাদের কর্মবিরতি যাওয়ার যে পূর্ণ কর্মবিরতি যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়তো আমাদের দৃষ্টিতে সুপ্রিম কোর্টের জায়গা থেকে বিচার করা উচিত। পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই, যে সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই তদন্ত প্রক্রিয়ার আজকে 38-39 দিন অতিবাহিত হচ্ছে। তারপরেও আজকে ময়নাতদন্ত নিয়ে কোশ্চেন হচ্ছে, কেন এফআইআর করা হলো না এই নিয়ে কোশ্চেন হচ্ছে। কিন্তু প্রকৃত দোষী কারা?
প্রকৃত দোষীদের যদি গ্রেফতার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমাদের ক্যাম্পাসের মধ্যে সুরক্ষতার প্রশ্ন কিভাবে আসবে। দ্বিতীয়ত হচ্ছে যে চিফ সেক্রেটারি স্যার, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্যার মহামান্য সুপ্রিম কোর্টে প্রেজেন্ট ছিলেন। তার প্রেজেন্সের মধ্যে যে ঘটনা ঘটলো, তিনি বর্তমান মহামান্য সিজিআই জানতে চাইলেন যে বর্তমান আর্চিকরের প্রিন্সিপাল এমএসপি তারা কি বাইরে থেকে এসছে। তিনি পরিষ্কার ভাবে তারা কোথা থেকে এসছেন না এসছেন সিদ্ধান্ত দিলেন। সরকারের পক্ষ থেকে যে আইন তিনি মিথ্যে কথা বলছেন, তার সামনে দাঁড়িয়ে সেই ক্লারিফিকেশন তিনি দিলেন না। তাহলে আমরা মনে করি যে আমাদের আন্দোলনের যে জায়গা, সেই আন্দোলনের জায়গা থেকে যে সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের কাছ থেকে আমরা আশা করেছিলাম, সেই জায়গাটাতে আমরা দেখতে পেলাম না। আমরা যে মহামান্য সুপ্রিম কোর্ট এও বলেছেন যে জুনিয়র ডাক্তার এবং স্টেট প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড চেষ্টা করা হচ্ছে সিকিউরিটিকে সামনে নিয়ে। তাহলে আপনারা যদি দেখেন সাগর দত্তের ঘটনা, সিএনএমসির ঘটনা, রামপুরহাটের ঘটনা এবং কালকে আজ রাত্রের মধ্যে ঘটা বর্ধমানের ঘটনা, তাহলে এই জায়গাগুলোতে সেফটি সিকিউরিটি নিয়ে যে জায়গা, সেই জায়গাটাকে সুপ্রিম কোর্টে অ্যাড্রেস করা উচিত ছিল। এবং চিফ সেক্রেটারি স্যারের তাহলে কি এই পরবর্তী ঘটনাগুলোর জন্য রাজ্য প্রশাসন আমাদেরকেই দায়ী করবে? তাহলে রাজ্যের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি সুপ্রিম কোর্টের অন্দরে লুকিয়ে গেলেন বলে আমরা মনে করি। সাধারণ মানুষের কাছে আমরা আন্দোলনকারীদের যদি দায়বদ্ধতা থেকে থাকে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কেন আমরা কথা বলবো না? আমরা যদি একজন পেশেন্টকে সুস্থ করতে চাই, তাহলে তাকে পর্যাপ্ত পরিকাঠামো যদি থাকে, তবেই আমাদের সিকিউরিটি সম্পূর্ণ হয়। আমাদের সিকিউরিটির এখানে দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা থেকে সাগর দত্ত, সিএনএমসি, বর্ধমান এবং রামপুরহাটের ঘটনা। দ্বিতীয় ঘটনা 9 আগস্টকে কেন্দ্র করে দোষীদের অবিলম্বে যদি গ্রেফতার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমরা কিভাবে এই ক্যাম্পাসের মধ্যে সুরক্ষিত বোধ করতে পারি? তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত। অ্যাডভোকেটের রিগার্ডিং আপনারা যে কোশ্চেন করছেন, সেই জায়গা থেকে আমরা এইটুকুই বলতে পারি, এসেনশিয়াল পরিষেবার একটা অংশ ছিল। যারা সার্জিক্যাল সাবজেক্ট এবং মেডিসিনের ব্রাঞ্চ, তারা তাদের অ্যাডে ছাড়াও তার পরের দিনের যে পোস্ট অ্যাডে এবং তার পরের দিনে পেশেন্টদের ফলো আপ করা, আইপিডির মধ্যে এই পরিষেবা দিচ্ছে। আমরা এসওপি তৈরি করে ডিপার্টমেন্ট ওয়াইজ এই কাজ করেছি। তাহলে সম্পূর্ণ জায়গাটা হয়তো ইলাবোরেটলি আর সুপ্রিম কোর্টের অন্তরে ডিসকাশন হলে হয়তো এই জায়গাটা এখানে ক্লিয়ার হতো। কিন্তু আমরা তবু যেটা বলতে চাই সেটা এটাই যে আমাদের দিক থেকে যে দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া যদি ন্যায়সঙ্গত হয়, যুক্তিসঙ্গত হয়, তাহলে রাজ্য প্রশাসনের আমাদের এই দাবি দেওয়া নিয়ে অবিলম্বে অতি দ্রুততার সাথে ব্যবস্থা করা উচিত। এবং সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই জায়গা থেকে মোটিভ ছিল কেনই ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে প্রকৃত দোষী কারা, সেই দোষীদের শনাক্ত করা এবং অ্যারেস্ট করা। একটা বলছেন আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে না, তাই আপনারা কর্মবিরতি যাচ্ছে, এর মাঝে পড়ে আছে জনতা। এই যে জনতার ভোগান্তির দায়টা, জনতার ভোগান্তির যদি দায় হয়, তাহলে সাগর দত্তের ঘটনা থেকেই আমাদেরকে দেখতে হবে। সেটা কি, যে সাগর দত্তের যে ঘটনা ঘটলো, সেখানে কি ডাক্তার ছিল? তাহলে সেখানে ছিল না, সেখানে ছিল পরিকাঠামো। তাহলে আপনারা যদি আমাদের চিফ সেক্রেটারি স্যারের কাছে ডাইরেক্টলি গুলো দেখেন, তাহলে সেইখানে দেখতে পাবেন যে স্বচ্ছতার প্রশ্নে কেন একটা পেশেন্টকে রেফারেল সিস্টেমের ভুল রেফারেল সিস্টেমের জন্য ঘুরতে হবে, কেন তার বেড স্ট্যাটাস কোন জায়গা থেকে গেলে, বাড়ি থেকে যখন একটা রুগী বেরোচ্ছে কোন জায়গায় গেলে তার পরিষেবা সুনিশ্চিত হবে, তাহলে সেই জায়গাগুলো তারা জানবে না কেন? তাহলে এই জায়গাগুলো তো আমরা চেয়েছি। তাহলে এই জায়গাগুলো যদি ইনশিওর হয়, তাহলেও আমাদের সিকিউরিটি ইনশিওর হয়। কারণ আমাদের বেড দেওয়ার দায় তো জুনিয়র ডাক্তারদের নয়, তাহলে বেড দেওয়ার দায় রাজ্য প্রশাসনের। তাহলে রাজ্য প্রশাসনের যদি বেডের ব্যবস্থা, রেফারেল সিস্টেমের ব্যবস্থা, ডাক্তারের যে চিকিৎসকের অভিজ্ঞতা আছে, এই ব্যবস্থা যদি সুনিশ্চিত করতে পারে, তাহলেই তো এই সমস্যার সমাধান হতে পারে। তাহলে এই যে চিফ সেক্রেটারি স্যারের সাথে দেখা করে এলাম, তারপর 12 দিন অতিবাহিত হলো, কিন্তু এখনো কেন এই জায়গাগুলোকে নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আমরা তো একটা ভিজিবল স্টেপ দেখতে চাইছি যে রাজ্য প্রশাসন এই জায়গায় সদর্থক, এই স্টেপটা আমরা দেখতে চাইছি। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ডে 1 থেকে আপনারা নির্দিষ্ট দাবি যে আন্দোলনে নেমেছেন, সেই আন্দোলনকে সাধারণ মানুষ সমর্থন করে আন্দোলনের রাস্তায় নেমেছে। আজকে আপনারা যে সিদ্ধান্তটা নিলেন 30 এটা কি এর বিকল্প কোনো ঝামেলা ছিল না, যেটা পরিষেবাকে স্বাভাবিক রেখে মানুষের সঙ্গে নিয়ে সরকারকে করা যেত? দেখুন, আমি ওনার প্রশ্নের উত্তরটা দিই। আমরা যখন কর্মবিরতিতে ছিলাম, তখনও জুনিয়র ডাক্তারদের দোষ ছিল। কালকে যখন দেখলাম সাগর দত্তের ঘটনা, সেখানেও দেখলাম জুনিয়র ডাক্তারদেরই দোষ। তো এই জায়গায় দাঁড়িয়ে
আমরা কি করব সেটা প্রশ্নটা আমি প্রশাসনের কাছে রাখছি। আমরা যদি কোথাও গিয়ে কাজ করতে গিয়ে আমাদের সিকিউরিটির জায়গাটা ইস্যু না হয়, একটা মেডিকেল কলেজ সেখানে দাঁড়িয়ে পেশেন্টের সাথে তার বাড়ির লোকের 20 জন গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোর পর্যন্ত চলে যাচ্ছে, ইচ এন্ড এভরি স্টেপে সিকিউরিটি ব্রিজ করছে, ব্রেক করছে, তাহলে সেই দায়টা কার? সেটা কি জুনিয়র ডাক্তারদের দায়? এবং সেখানে আমি বলতে পারি ওই 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 ওয়ার্ডে আরো যারা যারা পেশেন্ট ছিল, ওই যে 20 জন পেশেন্টের বাড়ির লোক উঠেছিলেন, তারা যে হামলা চালিয়েছেন আপনারা দেখেছেন, সিস্টারদেরকে মেরেছেন, সেই অবস্থায় যদি অন্য কোনো বাড়ির লোককে মারতো বা অন্য কোনো রোগী ক্ষতিগ্রস্ত হতো, তাহলে সেই দায়টা কার ছিল? সেটাও কি জুনিয়র ডাক্তারদের দায়? এবং সেই জায়গা থেকেই আমরা কিন্তু কর্মবিরতিতে এসেছি। সুপ্রিম কোর্টে তো জ্যোতিরা জয়সিংকে চিফ জাস্টিস বলেছেন তো উনি বারবার বলছিলেন যে আইপিসি অলসো পার্ট অফ দ্য যেটা যেটা যে জায়গাটা বলা সেটা হচ্ছে এটাই যে আমরা পুরোপুরি কাজে করিনি, এটা যেমন কিন্তু এসেন্সিয়াল সার্ভিসের পার্টের মধ্যে একটা রোগী যদি ভর্তি করা হয় তাহলে সেই পেশেন্টটাকে ফলো আপ করা, এটা আমরা করছি। এডমিশন ডেটে মেডিসিনের ক্ষেত্রে ভর্তি হওয়ার পর পরের দিন ওই দুটো দিন ওই পেশেন্টকে ফলো আপ করা, এটা আমরা করছি। তাহলে এই আইপিডি পরিষেবা আমরা দিচ্ছিলাম। ওপিডি পরিষেবার ক্ষেত্রে যে জায়গাগুলোতে পরের দিন যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে আইপিডি পরিষেবা আমরা দিচ্ছিলাম। নন এসেন্সিয়াল সাবজেক্ট যেগুলো ছিল সেই সাবজেক্টগুলো থেকে যে জায়গাগুলোতে এসেন্সিয়াল পরিষেবা নেই, যে সাবজেক্টগুলো, তারা ওপিডি পরিষেবা দিচ্ছিল, আমাদের সিনিয়র চিকিৎসকরা ওপিডি পরিষেবা দিচ্ছিলেন। তাহলে এই ছিল টোটাল পরিষেবার জায়গা। দ্বিতীয় জায়গাটা যেটা বলছিলেন যে আপনাদের জায়গা থেকে যে সাগর দত্তের পরে কি এমন ঘটনা ঘটলো, তাহলে আমরা 12 দিন চিফ সেক্রেটারি স্যারের সাথে আলোচনার পর আমরা স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ তুলে নিই এবং পার্সিয়াল অল এসেন্সিয়াল সার্ভিস অন করি এবং আইপিডি ওপিডি যে পার্টটা আমাদের এসেন্সিয়াল সার্ভিসের সাথে সরাসরি লিঙ্ক, সেই পার্টটার কর্মসূচি কাজগুলো আমরা করছিলাম। তাহলে সেই করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে এই 12 দিন পরেও রাজ্য প্রশাসনের দিক থেকে যে ডাইরেক্টলি চিফ সেক্রেটারির কাছে আমরা পেয়েছিলাম, সেই নিয়ে বাস্তবায়িত কোনো রূপ ভিজিবল স্টেপ আমরা তো বলছি না যে আপনি রুম তৈরি করুন, সব শেষ হয়ে যাবে তারপর আমরা কাজে ফিরবো। তাহলে আমরা একটা সদর্থক ভূমিকা দেখতে পেয়েছিলাম। মহামান্য সুপ্রিম কোর্টও সেখানে বলেছিল যে কেন 26% এখনো কাজ হচ্ছে, কেন নট মোর দেন 50%। তাহলে আমাদের কনফিডেন্স বিল্ড আপের জায়গাটাতে এটাই আমরা চাইছিলাম যে 12 দিন থেকে 13 দিন অতিবাহিত হলো, এই অতিবাহিত দিনগুলোর মধ্যে কেন রাজ্য প্রশাসনের দিক থেকে যেটুকু তারা প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতির উপর ভরসা করে আমরা পার্সিয়াল সিচুয়ারকে গিয়েছিলাম এবং আমরা ধীরে ধীরে টোটাল পরিষেবার মধ্যে যেতে চাইছিলাম। তাহলে এই 13 দিনের মধ্যে তাদের দিক থেকে কোন রকম সদর্থক ভূমিকা শুধুমাত্র কিছু কিছু জায়গায় লাগানো ছাড়া তারা আর বাকি যে ডাইরেক্টিভ গুলো সম্পর্কে কোনো সুস্পষ্ট ডাইরেক্টিভ তারা কোনো সিদ্ধান্ত তারা জানালো না। তারা কেন জানালো না যে হেল্পলাইন নাম্বার কি হবে, তারা কেন জানালো না বেড স্ট্যাটাস কি হবে, তারা কেন জানালো না মেডিকেল নিয়ে তাদের কি বক্তব্য, তারা কেন জানালো না কন্ট্রোল রুম নিয়ে তাদের কি বক্তব্য। তাহলে কলেজগুলোতে এবং স্টেট কালচার নিয়ে স্টেট ইনকোয়ারি কমিটি কেন তৈরি করতে পারছে? তাহলে কি তারা মনে করে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটা জায়গায় বলছেন যে স্টেট কালচার এই কথাটার সাথে সহমতি। তাহলে এই জায়গাগুলো থাকে, তাহলে আমরা কি করে মনে করবো যে রাজ্য প্রশাসনের দিক থেকে তারা এই জায়গাগুলোতে সদর্থক ভূমিকা নেবে? পাশাপাশি সিবিআই এর দিক থেকেও এবং তদন্ত আমাদের যে বিচারের দাবিতে আমাদের যে লড়াই ছিল, সেই জায়গা থেকেও এই ঘটনার মোটিভ সামনে যে প্রকৃত দোষী যারা তাদেরকে অ্যারেস্ট করা হোক, আইডেন্টিফাই করা হোক, অ্যারেস্ট করা হোক। এবং এই ঘটনার মোটিভ কি ছিল, যদি এই ঘটনার মোটিভ কি সেটা আমরা জানতে না পারি, তাহলে আপনি চাইছেন না কেন সেই জায়গা দিয়ে সুরক্ষিত বোধ আমরা করতে পারি না। তাহলে সুরক্ষার যেমন দুটো দিক আছে এখানে, সেই দুটো জায়গা থেকে আমরা সুস্পষ্ট বার্তা দিয়েছিলাম। যদি আপনারা মনে করেন যে আমাদের দিক থেকে সিজওয়ার্ক ছাড়া অন্য কোনো পন্থা যাওয়া উচিত ছিল, আমরা এই পন্থার কথাও ভেবেছিলাম। হয়তো আপনারা জানেন আমাদের জিপি মিটিং অনেক সময় লেগেছে, তাহলে এই পন্থাও আমরা এক্সপ্লোর করি নিয়ে এই জিনিসটা ঠিক নয়। আমরা যেটা মনে করেছিলাম যে এই জায়গা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে এবং সিবিআই দিক থেকে যদি এই সদর্থক বার্তা আমরা পাই, তাহলে তো এই কর্মবিরতি কালকেই উঠে যেতে পারে। তাহলে এই জায়গাটা সম্পর্কে ভিজিবল পদক্ষেপ আমরা চাইছি। এই ভিজিবল পদক্ষেপের অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা আছে। অ্যারেস্ট হয়েছে, তাহলে হচ্ছে যে এটাই যে সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছে এখনো, এবং এক্স প্রিন্সিপাল এবং কালাখানার ওসিকে
এক্স প্রিন্সিপালকে ইনস্টিটিউশনাল এম্পায়ারমেন্ট দেখতে বলা হয়েছে বা করা হয়নি এই অভিযোগ, এবং ডাবা থানার ওসির ক্ষেত্রেও সেম অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে প্রকৃত দোষী কারা? এই জায়গাটা আমরা মনে করি শুরুর দিন থেকে যে ঘটনা বলছি যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা, তাহলে সেই একাধিক না এটাও একটু ক্লিয়ার করে, এবং তাহলে মোটিভ কি? যদি মোটিভ ক্লিয়ার না থাকে তাহলে এই ক্যাম্পাসের মধ্যে আর এই ধরনের ঘটনা ঘটবে না, এই নৃশংস ঘটনা ঘটবে না, এই কথাও যদি সিবিআই বলতে পারে তাহলে আমরা মেনে নিতে পারি। তাহলে সেই জায়গাটার জন্য আমরা কোর্ট মনিটর মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা কি চাইছিলাম? যে একটা অনকল রুম বা একটা সিসিটিভি ক্যামেরা? একদমই না। তাহলে আমরা চেয়েছিলাম বিচারের প্রশ্নে তার দিক থেকে একটা এই ঘটনাকে কেন্দ্র করে একটা সদর্থক ভূমিকা, সদর্থক প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা পাচ্ছি না। কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে আপনি যেটা বললেন সেই জায়গা থেকে বলতে চাই যে 13 দিন অতিবাহিত হলো, কেন বাস্তবায়িত রূপ আমরা দেখতে পাচ্ছি? মহামিছিল আছে, এই অবধি আমরা আমাদের নির্দিষ্ট কর্মসূচি এখন অবধি রাখতে চাইছি। পুজোর দিনগুলোতে কি হবে কি হবে না এই নিয়ে আমাদের দিক থেকে আমাদের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট। এর আগে আপনারা যখন কর্মবিরতিতে ছিলেন তখন সিনিয়র চিকিৎসকদের সমর্থন পেয়েছিলেন, যে কারণে রোগীরা সেই অর্থে পরিষেবা ব্যাহত হয়নি। এবার কি 55 দিনের পর সিনিয়র চিকিৎসকেরা সেই একই রকম ভাবে আপনাদের কাছে আছেন? আমরা আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকদের সাথে আলোচনা করছি। আমরা মনে করি যদি আমাদের দাবি ন্যায়সঙ্গত হয় তাহলে সিনিয়র চিকিৎসকদেরকেও আমাদের পাশে আসা উচিত, আমাদের পাশে আমাদের যে আন্দোলনের দাবি সেই দাবির সাথে সমার্থক হওয়া উচিত। আমরা এখনো কথা বলে উঠতে পারিনি, আমরা কথা বলছি সমস্ত কলেজগুলোতে, কথা বলে সিনিয়র চিকিৎসকদের কি বক্তব্য এবং আমাদের কি বক্তব্য এই নিয়ে সুচিন্তিত মত আপনাদের। মানুষের হয়রানি কি মানুষের হয়রানি কখনোই সমর্থনযোগ্য নয়, ফলে অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হোক এটাই আমরা চাইছি। তাহলে যে বা যারা আমাদের এই দাবিগুলোকে যদি ন্যায়সঙ্গত বলে মনে করে তাহলে অবিলম্বে এই দাবির সাথে যারা সহমত তারা আমাদের আন্দোলনে আসুক, এবং যারা রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন সিবিআই থেকে শুরু করে মহামান্য সুপ্রিম কোর্ট তারা আমাদের যে দাবি নিয়ে সদর্থক জায়গা সেই সদর্থক প্রতিষ্ঠা দেখা, তাহলে এই কর্মবিরতি উঠে যেতে পারে এবং সাধারণ মানুষের হয়রানি। আমরাও তো কাজে ফিরতে চাই, আমরা কাজে তো ফিরেই ছিলাম এবং সম্পূর্ণ কাজে ফেরার দিকেই আমরা ছিলাম। তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে যে জায়গাটা ঘুরে আসতে চাইছে সেই জায়গাটা যথেষ্ট যন্ত্রণা, সেই যন্ত্রণার জায়গা থেকেই বলতে চাইছি যে অতি দ্রুততার সাথে আমাদের সমস্যার সমাধান করা হোক। যে মুহূর্তে সমস্যার সমাধান করা সম্ভব হবে, ফিজিক্যাল স্টেপ আমরা দেখতে পাবো, আমরা সেই মুহূর্তে সম্পূর্ণ কাজে ফিরব। সিদ্ধান্ত পুজোর দিন অবধি হবে এই সিদ্ধান্ত আমরা নিইনি। সাধারণ মানুষকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে মুহূর্তে আমাদের সিদ্ধান্ত হবে সেই মুহূর্তে আপনারা আবার কমিটিতে এলেন কমিটিতে যদি সাইন থাকাটা যদি আমি কেন বললাম কেন আমরা কেন ওখানে গিয়েছিলাম, আমরাই তো পাঠিয়েছিলাম। তাহলে আমরা পাঠিয়েছিলাম শুধুমাত্র উইটনেস হিসেবে, কারণ রাজ্য প্রশাসন এবং পুলিশের দিক থেকে যে সুইসাইড করে যে চালানোর প্রসঙ্গ আসছিল, আমরা মনে করি স্বচ্ছ পোস্টমর্টম হলে আজকে যে জায়গাটা স্টাবলিশ হয়েছে যে এই ঘটনাটা রেপ এন্ড মার্ডার, সেই জায়গাটা আসতো না বলে আমরা মনে করেছিলাম ওই দিন ওই মুহূর্তে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে উইটনেস থাকুক আমাদের, যাতে একটা সুষ্ঠু তদন্ত সুষ্ঠু পোস্টমর্টম হতে পারে, এবং সেই পাশাপাশি শুধু যে আমাদের উইটনেস গুলোকে তদন্ত করবে এই জায়গাটা নয়, আমরা চেয়েছিলাম যে এক্সপার্ট ফরেনসিক এক্সপার্ট আনা হোক, এটাও আমাদের দাবি ছিল। আসেনি সেটা আলাদা বিষয়, কিন্তু দ্বিতীয়ত আমরা সেকেন্ড যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে এটাই যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশন এবং ভিডিওগ্রাফির মাধ্যমে হয়। তাহলে এই স্বচ্ছতার প্রশ্ন জায়গা থেকে উঠে হিসেবে আমাদের ছিল। আপনারা যদি ওই দিকে দেখেন তারা কেউ ফরেনসিক এক্সপার্ট নয়, তাহলে সেই জায়গা থেকে তাদের ফরেনসিক কি দেখা হয়েছে, রিপোর্টে কি লেখা হয়েছে, তারা সেই রিপোর্টও দেখেনি, তাদেরকে দেখানো হয়। তার জন্য পরে আমরা রিপোর্টের দাবি করেছিলাম আমাদের রিপোর্ট দেখানো হবে। তাহলে আমাদের স্বচ্ছতা বারবার আমাদের স্বচ্ছতার প্রশ্নে কোন রকম কোন অ্যাম্বিগুইটি ছিল না। তাহলে যদি এই স্বচ্ছতার প্রশ্ন থেকে আমরা মনে করি যে তারা তাদের দিক থেকে আমরাই তো তাদেরকে পাঠিয়েছিলাম, তাহলে আমাদের আমাদের দিক থেকে রিপোর্টে কি লেখা আছে সেটা আমরা সম্ভবত পাইনি। এই জন্য তো আমরা পরের দিন ডিমান্ড করেছিলাম যে রিপোর্টটা দেখানো হবে। কলকাতা পুলিশের দিক থেকে যে জায়গায় আসে তখন আপনারা ঘটনা দ্বিতীয় এবং তৃতীয় দিন যদি মনে করেন
তাহলে এটা পাবে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আপনাদের রিপোর্ট দিতে পারবো না আইনের জটিলতার জন্য। আমরা বলেছিলাম যে না আমাদেরকে ঠিক আছে তাও আমরা দেখে রাখি, কিন্তু তারপর এসআইটি ক্লাস থেকে কেস সিনিয়র কাছে চলে যায়, তাই আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখতে পাই। করতে গেছিল পোস্টমর্টম। দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা যখন পোস্টমর্টম করতে ছিল তার ছোট টিম এবং ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশনে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে এটা ছিল পোস্টমর্টমের চক। আমরা যেটা গিয়েছিলাম যে যাতে ওখানে একটা স্বচ্ছতার প্রশ্ন থাকে, কোনো ধামাচাপা এবং সুইসাইড না রেপ এন্ড মার্ডার না অন্য কিছু, এই জায়গাটা যেন পরিষ্কার ভাবে আসে সেই জায়গাটার জন্য আমাদের প্রেজেন্স ছিল। আমরা মনে করি বক্তব্য সেটা হচ্ছে আপনারা জানেন 9ই আগস্টের যখন এই ঘটনা ঘটে সেই সময় আরজিকর সহ বিভিন্ন কলেজের আরজিকরের ছাত্রছাত্রীরা মেনলি ওই সেমিনার রুমের বাইরে গিয়ে প্রোটেস্ট শুরু করে কি দাবিতে, যে আমাদের দিক থেকে আমরা মনে হয়েছিল যে লোকাল অথরিটি এবং পুলিশের দিক থেকে যে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি রাখার প্রয়োজন ছিল সেই সদর্থক জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম একটা স্বচ্ছতা হোক। আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের দিক থেকে যে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা ফরেনসিক এক্সপার্ট, তাহলে আমরা ফরেনসিক বিশেষজ্ঞ যে চুল চেরা কোন জায়গাটা হওয়া উচিত এই জায়গায় আমরা যাইনি। যে ফরেনসিক টিম তৈরি হয়েছিল আমরা চেয়েছিলাম তারা স্বচ্ছতার সাথে এই কাজটা করুক। তাহলে আমাদের দিক থেকে শুধুমাত্র যাতে স্বচ্ছ প্রক্রিয়াতে একটা কাজ হতে পারে সুষ্ঠুভাবে সেইটুকুই আমাদের দেখার জায়গা ছিল এবং আমাদের দিক থেকে ডিমান্ড ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম পরবর্তীকালে এই জায়গাতে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং যে কথাটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সুস্পষ্ট হবে, পরের দিন ওইখানে একটা খসড়া রিপোর্ট তৈরি হয় এবং পরের দিন সকাল 10টার সময় পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা ওই টিমটা হয়। আমাদের যারা ওখানে ছাত্রছাত্রীরা ছিলেন তাহলে তাদের দিক থেকে 10টার সময় যখন আমরা পেলাম না তখন আমরাই ডাক্তাররাই এই দাবি তুলেছিলাম যে পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে দেখানো হোক, সেই ডিমান্ডটা আমরা দাবিও আমরা রেখেছিলাম। তাহলে আমরা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কোনো গড়িমসি চাইনি। পোস্টমর্টম রিপোর্টের ভিতরে রিপোর্ট কি ছিল তা আমরা জানতাম না, তাহলে আমাদের দিক থেকে জানার সদর্থক পদক্ষেপ এটাই ছিল। তাহলে পোস্টমর্টম রিপোর্টে কোনো অ্যাম্বিগুইটি তৈরি হোক, কোনো রকম সমস্যা তৈরি হোক, এই জায়গা জুনিয়র ডাক্তারদের মনে ছিল না। এই জায়গাটাই আমরা রাখতে দেখি এক্সপ্লেন করার কোনো জায়গা নেই। আবার যদি কেউ মনে করে যে এই স্বচ্ছতা নিয়ে হাজার প্রশ্ন কেউ রাখতে চায় আমরা সেই প্রশ্ন পেশ করতে এবং ওই সময় পোস্টমর্টমের যে ভিডিও সেটা তো পুলিশের কাছেই আছে, যদি তাদের মনে হয় তারা ঠিক সিবিআই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সরকারের পক্ষ থেকে সমস্ত কলেজের সাথে আলোচনা করে প্রত্যেক কলেজের ইকোসিস্টেম আলাদা আলাদা, ইকোসিস্টেম অনুযায়ী কাজের ব্যবহার হয়তো আলাদা আলাদা হতে পারে, কিন্তু যে জায়গাটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সাহেবের পক্ষ থেকে আমরা রেখেছি অনেকে দাবি দাবা মিটে যাবে সেই মুহূর্তে আমাদের দাবি দেওয়া মিটে যাবে। আমাদের 10 সুস্পষ্ট দাবি মিটলেই মানে সেগুলো আমরা আবার মিটিং করে আবার জানাবো, সেটা আমরা জানাবো কালকে মিছিলটা হোক তারপরে আমরা জানাবো। চেষ্টা করছি সেটা হচ্ছে তোমরা যদি আজ থেকে বলো কর্মবিরতি তাহলে আমরা ধরে নেবো যতক্ষণ না পর্যন্ত চলবে। আর যদি এখানে এই লাইনটা বলো যে পুজোর দিনগুলো কি হবে সেটা নিয়ে আমরা পরে জানাবো, তাহলে আমার বুঝতে হবে যে পুজোর দিন মানে পঞ্চমীর আগে পর্যন্ত এটা পঞ্চমীর দিন কি হবে সেটা আলাদা করে বুঝতে হবে। বিষয়টা বলে আবারও বলছি যেটা বলার সেটা হচ্ছে এটাই যে আমাদের এই নিয়ে পুজোর দিন কি হবে, কতদিন অব্দি কর্মবিরতি চলবে, কর্মবিরতি চলবে যতদিন না আমাদের দাবি দেওয়া মিটছে। স্পেসিফিকলি পুজোর দিন নিয়ে কি, পুজোর দিনগুলো নিয়ে কি হবে, কর্মবিরতির জায়গাতে আমার সিদ্ধান্ত এখনো অব্দি আমাদের করা আছে। বাকি যদি স্পেসিফিকলি কোনো সিদ্ধান্ত উঠে আসে তাহলে সেটা আমাদের মডিফাই করা হয় জানাবো।